কি হয়েছে নিশু? কাঁদছো কেন? বাজে স্বপ্ন দেখেছো? এই নিশু, চোখ খোলো। এই যে আমি নিশুর উপর ঝুঁকে বললাম। কান্না ক্রমশ বেড়েই চলেছে নিশির। আহিল নিশিকে বুকের উপর নিয়ে সোজা হয়ে বসে পড়ল। কি হয়েছে লক্ষ্মী? এইভাবে কাঁদছো কেন? আমি তো ভয় পাচ্ছি। পিঠ আর কোমর ব্যথা করছে ভীষণ। দাঁতে দাঁত চেপে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে বলল কথাটা। কথাটা শুনে আহিলের খুব খারাপ লাগলো। তার একটা ভুলের কারণে মেয়েটা আজও কষ্ট পাচ্ছে। বেশি খারাপ লাগছে? এইভাবে কান্নাকাটি করলে মাথা ব্যথা করবে তো নাকি? নিশু, এই নিশু, চোখ খুলো না। কিভাবে চোখ খুলবে এই মেয়ে? যেসব করাটোচে মেডিসিন নিচ্ছে। তাই আহিল আর বেশি ডাকাডাকি না করে বিছানায় শুয়ে দিতে গেলে, উফ, ব্যথা করছে তো, শুবো না আমি। তো কি করবে? ঘুমের জন্য তাকাতে পারছো না? তুমি একটু বসো, আমি যাবো আর আসবো। আমার ভয় করছে, আমি একা থাকবো না। আচ্ছা ঠিক আছে, এতে কাঁদার কি হলো? ব্যথা করছে তো। বন্ধ চোখের কোঠর থেকে যেন অশ্রুর ফোয়ারা বইছে। আহিল নিশির চোখ মুছিয়ে দিয়ে কপালে চুমু এঁকে দিল। তারপর নিশিকে বুকের সাথে চেপে ধরে ধীরে ধীরে হাঁটতে লাগলো পরম যত্নে। মেয়েটাও কেমন দু হাতে জড়িয়ে ধরে আছে আহিলকে। হট ব্যাগটা ড্রেসিং এর ড্রয়ার থেকে নিয়ে ওয়াশরুমের গিজার থেকে গরম পানি ভরে নিল তাতে। নিশির এখনো আহিলের বুকের সাথে লেপ্টে আছে। নিশু, এই পিচ্ছি। আমি পিচ্ছি না। আচ্ছা, নিশু তো লক্ষ্মী। ব্যথা কমেছে? ওয়াশরুম পেয়েছে? যাবে? না, ঘুমোতে দিন না একটু। আচ্ছা আচ্ছা, ঘুমান আপনি। নিশিকে বুকের সাথে চেপে ধরে আহিল বিছানায় গিয়ে বসলো শুইয়ে দেওয়ার জন্য। আমি বসবো না। কি করবে তাহলে? আর বসতে হবে না তোমার, শুয়ে পড়ো। আমি দাঁড়িয়ে থাকবো, বসলে কোমরে ব্যথা বেড়ে যায়। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে বা ফুলে যাবে শোনা। আর দাঁড়িয়ে ঘুমাবে নাকি? শুয়ে পড়ো, আমি হট ব্যাগটা চেপে ধরছি, দেখবে ব্যথা কমে যাবে কোমরে। হট ব্যাগ দিব না, গরম করে। ঠিক আছে, এসিটা অন করে দিচ্ছি। না, এসিতে শীত করে। আচ্ছা, অ্যাডজাস্ট করে দিচ্ছি। না, আমার গরম লাগছে, আমি দিব না। এভাবে দাঁড়িয়ে থাকবো, তাহলে আর ব্যথা করবে না। নিশি, মারছে না, একটাও মাটিতে পড়বে না। কি শুরু করেছো? হ্যাঁ, ব্যথা করছে বলে এখন তাল বাহানা শুরু? দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাবে উনি, পড়ে গিয়ে আরেক কাণ্ড ঘটাক। থাপ্পড় দিয়ে সবগুলো দাঁত ফেলে দেবো। আর একটা কথা বললে তো। কথাটা বলেই আহিল নিশিকে বুকের সাথে চেপে ধরে নিচের উপর নিয়ে শুয়ে পড়ল। নিশিও চুপচাপ চোখ বন্ধ করে ফুপিয়েই যাচ্ছে ঠোঁট ফুলিয়ে। আহিল সেদিকে পাত্তা না দিয়ে কোমরে আর পিঠে হট ব্যাগটা চেপে ধরেছে। আপনি সব সময় আমাকে শুধু শুধু বকাবকি করেন। পিচ্ছিদের কথা না শুনলে শুধু বকাবকি কেন, মায়েরও দিতে হয়। আমি মোটেও পিচ্ছি না। আচ্ছা, তাহলে কি আপনি? আপনার বউ তো। ওরে বাবালে। আমি কিন্তু আপনার উপর খুব রাগ করেছি। আপনি আমাকে না জানিয়ে আমেরিকায় চলে গেলেন, একটা ফোনও দিলেন না। আমি খুব কষ্ট পেয়েছি। আচ্ছা, আর হবে না জান, এই যে গড প্রমিস। কি সরি তো। আহিল পরম যত্নে কপালে নাকি চুমু খেয়ে মাথায় বিলি কেটে দিচ্ছে। নিশিও ঘুমিয়ে পড়েছে আহিলকে জড়িয়ে ধরে। সকালের দিকে আহিলের ঘুমটা ভেঙে গেল। রোজ সকালে জগিং করার অভ্যাস আছে কিনা তাই দাঁড়াতে নিশির বুকের উপর নিয়ে ঘুমালে ঘুমের ঘোরেও নিশির ছটফটানোর জন্য টিকে থাকার দায় হয়ে গিয়েছে। এক প্রকার জোর করে চেপে ধরেই আহিল হট ব্যাগটা ধরে রেখেছিল। কিন্তু মিনিট পাঁচেক পরেই গলার নিচের দিকের বুকের মধ্যে গেঞ্জির উপর দিয়েই সজোরে দাঁত বসিয়ে দিয়েছে সে। আহিল চেঁচিয়ে হাতটা ঢিলে দিতেই বুকের উপর থেকে সরে গিয়ে বিছানাতে শুয়ে আহিলের গা ঘেঁষে তার উপর হাত পা উঠিয়ে দিয়ে শুয়ে পড়েছে। এই মেয়ে ঘুমের মধ্যে ছটফটে স্বভাব। কখনো উপর হয়ে ঘুমাচ্ছে, আবার কখনো আহিলের হাত টেনে নিয়ে মাথার নিচে দিচ্ছে। এখন তো ম্যাডাম পাশ ফিরে ঘুমাচ্ছে, কোলবালিশে পা উঠিয়ে বাম পাশ হয়ে শুয়ে আছে বলে আহিল নিশিকে ভালো করে শুইয়ে দিল। কপাল থেকে চুলগুলো সরিয়ে আলতো করে ঠোঁটের ঠোঁট ছুঁয়ে দিল। বিছানা থেকে উঠতে গিয়েও বেশ অবাক হলো সে। নিশির পুরো শরীর তার গায়ে পেঁচানো। নিশির দিকে তাকাতেই দেখলো শাড়ির আঁচলের শেষ দিকটা তার কোমরের নিচে পড়ে আছে। কি বলবে এই মেয়ে? রাতে শাড়ি পরে ঘুমিয়েছিল, শাড়ির এক কোনা যদি এই মেয়ের গায়ে থাকতো। কথাগুলো ভাবতেই আহিল শাড়ির প্যাচ খুলে নিশির দিকে তাকালো। কি সুন্দর বাচ্চাদের মতন করে
ঘুমাচ্ছে, না চাইতেই ওর দিকে তাকানো মাত্রই ঘোর লেগে যাচ্ছে যেন। দ্রুত বিছানা থেকে উঠে ডিভানের উপর শাড়িটা রেখে দিয়ে টাওয়াল নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল সে। আহিল মর্নিং ওয়াক থেকে ফিরে এসে দেখে নিশি বিছানার উপর বসেছে মাত্র। ধীর পায়ে বিছানার কাছে এগিয়ে গেল সে। ওয়েলকাম টু আওয়ার হাউস অ্যান্ড ইন মাই লাইফ মানে অনেকগুলো তাজা গোলাপ এগিয়ে দিয়ে বললাম। যদিও ফুল কেনার কোনো প্ল্যান আগে থেকে ছিল না তার, কিন্তু রাস্তার ফুলগুলোর দিকে তাকাতেই আহিল নিশির চেহারাটা ভেসে উঠল। তাই আর 7-5 না ভেবে ফুলগুলি কিনে নিল সে। আহিল ফুলগুলো নিশির দিকে এগিয়ে দিতেই প্রথমে কিছুটা ভরকে গেলেও পরে ঠিকই খুশি হয়ে গেল। অনেক ধন্যবাদ ফুলের ঘ্রাণ নিতে নিতে। ফুলগুলি হাতে নিয়ে বিছানা থেকে উঠে গেল। তারপর ডিভানের সামনের সেন্টার টেবিলের উপর থেকে ফ্লাওয়ার বাস নিয়ে তার থেকে আর্টিফিশিয়াল ফুলগুলো ফেলে তাজা গোলাপগুলো রেখে দিল। আহিল দাঁড়িয়ে দাঁড়িয়ে নিশির সব কাণ্ড দেখছে। মেয়েটা ব্লাউজ আর পেরিকোট পরে কি সুন্দর হেঁটে বেড়াচ্ছে। নিশ্চয়ই নিজের দিকে তাকিয়ে দেখেনি এখনো ম্যাডাম। বেশ হাসি পাচ্ছে এখন আহিলের। আহিল কেমন মিটিমিটি হাসতে দেখে খুব বিরক্ত হলো নিশি। সে আবার তার কাছে মনোযোগ দিল। ফ্লাওয়ার বাসটা রেখে উঠে আসার সময় ডিভানের উপর শাড়িটা চোখে পড়লে তার বেশ চেনা চেনা লাগছে। এরকম একটা দেখতে শাড়ি কাল আন্টি তাকে পরিয়ে দিয়েছিলেন। একই রকমের দুটো শাড়ি। ভাবতে ভাবতে যখন নিজের দিকে তাকালো তখন অজান্তেই মুখ থেকে বেরিয়ে গেল, এ কি আমার শাড়ি কই? এরপর আহিল বেচারা টিকতে না পেরে ঘর কাঁপিয়ে হাসি ধরল। এত কাজ করার পর ম্যাডামের হুঁশ হয়েছে যে তার গালে শাড়ি নেই। এর জন্যই আপনি তখন মিটমিট করে হাসছিলেন। কি খারাপ লোক আপনি। আরেক দফা হেসে নিয়ে আহিল নিশিকে জিজ্ঞেস করলো, রাতে শাড়ি পরে তুমি ঘুমিয়েছো, অথচ সকালে উঠে দেখি আমার গায়ে প্যাঁচানো। তাই আমি শাড়িটা ডিভানের ওপর রেখে দিয়েছিলাম। কিন্তু শাড়িটা আমার গায়ে প্যাঁচালো কিভাবে? রাতে ঘুমের মধ্যে বারবার আটসাট লাগছিল, মনে হচ্ছে দড়ি পেঁচিয়ে যাচ্ছে গায়ে। তাই বুঝেছি, শাড়ি পরে আর ঘুমানো দরকার নেই। যেটা কমফোর্ট ফিল করবে সেটাই পরবে। অসুস্থ নিয়ে ঘুম হয় না তো। আহিলের কথা শুনতে শুনতে নিশি কোনো রকম শাড়িটা গায়ে পেঁচিয়ে নিয়েছে। ড্রেসিং এর সামনে এসে একে একে হাতের চুড়িগুলা খুলে রাখছে, শুধুমাত্র মায়ের দেওয়া ব্রেসলেটটা ছাড়া। কিন্তু গলার নেকলেস কোনো রকমই খুলতে পারছে না, বা হাতটা কিছুতেই কোনোই ভেঙে উল্টাতে পারছে না। আহিল বিছানায় শুয়েই হাতের ঘড়িটা খুলে বেডসাইড টেবিলে রেখে উঠে পড়ল। আহিলকে উঠতে দেখে নিশি ডেকে নিল, হাতটা খুলে দিন না, আমি বা হাতটা ওঠাতে পারছি না। আরে শোল্ডারে টুইস্ট করছো কেন? ওয়েট, আই উইল হেল্প ইউ। গলার হার আর বাহুর ব্লাউজও খুলে দিয়ে আহিল বেশ অগ্নিশর্মা হয়ে গেল। গয়নার ঘষায় আর ধারে জায়গাগুলো চামড়া উঠে গিয়ে কোথাও কোথাও সুপ সুপ হয়ে রক্ত জমে গিয়েছে। রাগে দাঁত কিরমির করছে আহিল। সামান্য গয়নাগুলো খুলে ঘুমানোর আক্কেল নেই এই মেয়ের। কি করছো কি এগুলো? গয়না গায়ে এটা কে ঘুমায়? হ্যাঁ, সামান্য গয়নাগুলো খুলে ঘুমালে কি রাত পার হয়ে যেত? এই যে ঘাসে মুখ দিয়ে চলো তুমি, পাগল তো নিচের ভালো বোঝে। আমার কি দোষ? আমি সোহান আপুকে বলেছিলাম গহনাগুলো খোলার কথা। আপু আমাকে বারণ করলো, গহনা নাকি আপনি নিজ হাতে খুলে দেবেন, আর এটাই নাকি বিয়ের রাতের নিয়ম। আর আপনি তো দেরি করছিলেন, তাই তো আমি হাতের আঙুলগুলো কচলাতে কচলাতে কথাগুলো বললাম। আচ্ছা ঠিক আছে, কিন্তু এখন থেকে এত ভারী গয়না পরে ঘুমোবে না। নিজে তো একটু যত্ন নিতে শেখো। আমি যখন থাকবো না তখন কি খেয়াল রাখবে বলো তো? আমি নিশির কপালে চুমু এঁকে দিয়ে বললাম। কথাটা শোনা মাত্রই যেন শরীরের সমস্ত পানি শুকিয়ে গেছে তার। দমটা বন্ধ হয়ে আসছে একরকম। এরকম কেন হচ্ছে? থাকবে না বললো কেন? কোথায় যাবেন উনি? এগুলো কেন বলছে? কপাল কুচকে মায়াবী দৃষ্টিতে তাকালো নিশি আহিলের দিকে। কালকে সাজানোর সময় নিশি নিজের থেকে চোখে কাজল এঁকেছিল। ঘুমের কারণে কাজল কিছুটা মিয়ে গিয়ে ছড়িয়ে আছে, আর তার উপর একটু একটু করে চোখের জল জমা হয়ে হয়ে গড়িয়ে পড়ার অপেক্ষা মাত্র। ঠিক যেমন নদীতে বাদ দিয়ে জল আটকে রাখার চেষ্টা। আহিলের দিকে পলকহীন চোখে তাকিয়েছে নিশি।
বড্ড বেহায়া চোখের জলগুলো কেমন ঝাপসা করে দিচ্ছে মানুষটার চেহারা। দু হাতে আজলা নিয়ে নিশির মুখখানা ধরল। ভীষণ রকম মায়াবী বউ বউ লাগছে তাকে। নিশির চোখ অভিমানী জলগুলো দেখে খুব সুখ সুখ লাগছে তার। মিয়ে যাওয়া হালকা লিপস্টিক আঁকা ঠোঁটটা ভীষণ রকম টানছে তাকে। নিজেকে আর আটকালো না সে। ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলে পরম হবে সে। ভালোবাসাটা আর ভালো লাগার শুরুটা তো হয়েছিল এই ঠোঁটের ভাঁজের গভীরতায়। নিশির রেগুলার মেডিসিন, রুটিন মাফিক খাওয়া দাওয়া সবকিছু আহিল নিজে টেক কেয়ার করছে। তাছাড়া তাকে দেখাশোনার জন্য আর খাওয়া দাওয়ার জন্য মিসেস শিমুল বেগমও কম না। সময় পেলেই আশরাফ সাহেব ও তার ছেলের বউকে নিয়ে পাশে বসিয়ে খেতে বসে। এই মেয়েটাকে চোখের সামনে ঘোরাফেরা করতে দেখলে খুব শান্তি পায় তারা। নিজের ছেলের রক্ষা কবচ যেন এই মেয়ে। নিশি আর আহিলকে দেখে খুব সুখ হয় শিমুল বেগমের। ছেলেটাকে তো এমন সুখী দেখতে চেয়েছিলেন সে। নিশির প্রতি আহিলের কেয়ার আর সামলানো দেখে মাঝে মাঝে মনে হয় ছেলেকে বিয়ে করে তিনি বউ না একটা বাচ্চা এনে দিয়েছেন যেন। আর মেয়েটাও কত মিষ্টি, ওকে বাচ্চা বললে কোনো অংশে কম হবে না। নিশির অ্যাক্সিডেন্টের আজ প্রায় 30 দিন। ইয়ার ফাইনাল শুরু হতে আরো প্রায় 5 দিন বাকি। আহিল স্ট্রেট বলে দিয়েছে এবার এক্সাম দিতে হবে না। 3 মাস পর পরের ব্যাচের সাথে এক্সাম দেওয়া যাবে। কারণ ডক্টর খুব স্ট্রিক্টলি বারণ করে দিয়েছে মাথায় যেন কোনো প্রকার প্রেশার না পড়ে। অ্যাক্সিডেন্টে ব্রেনের এফেক্ট না হলেও আঘাতটা ছিল গভীর। আর নিশিরও মাঝে মাঝে ব্যথা হয় প্রচুর। প্রথম দিকে তো মাথা ব্যথায় খিঁচতে শুরু করতো, তাই ডক্টর জোরে কথা বলা, মানসিক চাপ নিতে বারণ করেছিলেন। পড়াশোনার জন্য মাস 2 রেস্ট নিতে বলেছেন। আহিল কোনোভাবেই কোনো ঝুঁকি নিতে চান না। জীবনের থেকে পড়াশোনা বেশি মূল্যবান না। সুস্থ থাকলে সবই হবে। নিশি কোনো মতে আহিলকে বুঝাতে পারছে না তার প্রিপারেশন খুবই ভালো। একটু রিভিউ করলেই সবকিছু গুছিয়ে নিতে পারবে। কোনো চাপ সে নিবে না, যা পারবে তাই দিবে। কিন্তু তারপরও আহিল রাজি হচ্ছে না। কারণ আহিল ভালো করেই জানে নিশির কার্যকলাপ। পরীক্ষা দিয়ে এসে একে একে তার মনে পড়বে কোথায় কি বাদ পড়েছে। আর তারপরে শুরু হয় হাউমাউ করে কান্নাকাটি। নিশি আর উপায় না পেয়ে বাবাকে ফোন দিলেন। বাবা প্রথমে কিছুটা রাজি হলেও আহিলের কথা শুনে তার মত আর দিলেন না। কারণ তিনি ভালো করে জানেন আহিল কেন রাজি হচ্ছে না। আর আহিল নিশির ব্যাপারে যে সিদ্ধান্ত নেবে তাতে তিনি চোখ বুজে ভরসা করতে পারেন। জীবনের থেকে পড়াশোনা বেশি মূল্যবান না। সুস্থ থাকলে সবই হবে। নিশি কোনো মতে আহিলকে বুঝাতে পারছে না যে তার প্রিপারেশন খুব ভালো। একটু রিভিউ করলেই সবকিছু গুছিয়ে নিতে পারবে। কোনো চাপ সে নিবে না, যা পারবে তাই দিবে। কিন্তু তারপরও আহিল রাজি হচ্ছে না। কারণ আহিল ভালো করেই জানে নিশির কার্যকলাপ। পরীক্ষা দিয়ে এসে একে একে তার মনে পড়ে কোথায় কি বাদ পড়েছে। আর তারপরই শুরু হয় হাউমাউ করে কান্নাকাটি। নিশি আর উপায় না পেয়ে বাবাকে ফোন দিলেন। বাবা প্রথমে কিছুটা রাজি হলেও আহিলের কথা শুনে আর মত দিলেন না। কারণ তিনিও ভালো করে জানেন আহিল কেন রাজি হচ্ছে না। আর আহিল নিশির ব্যাপারে যা সিদ্ধান্ত নেবে তাতে তিনি চোখ বুঝে ভরসা করতে পারেন। জরুরি ভিত্তিতে ক্লায়েন্ট হ্যান্ডেলের জন্য আহিলকে চিটাগাং যেতে হয়েছে। সকালে অফিসে যাওয়ার আগেও নিশিকে অনেকবার বুঝিয়েছে এক্সাম দেওয়ার ব্যাপারে। কিন্তু তার একটাই কথা, সুস্থতা সবার আগে। আর আহিল এই ব্যাপারে কোনো হেলাফেলা মেনে নিবে না। 3 মাস পর ফাইনালের ব্যাপারে আহিল নিজে তাকে সব দিক থেকে হেল্প করবে। আহিলকে বুঝাতে গিয়ে উল্টো আহিলই তাকে বুঝিয়ে দিল। তাই শেষ পর্যন্ত কোনো কথা বাড়ালো না নিশি। চুপ করে বসে রইল সে। আহিল নিশির কপালে চুমু দিয়ে সাবধানে থাকার কথা বলে বেরিয়ে পড়ল। বিষের মতন লাগছে সবকিছু। কোনো কিছুই আর ভালো লাগছে না তার। শেষ পর্যন্ত দিশারা হয়ে গিয়ে বাবাকে ফোন দিল। কিন্তু কাজের জন্য কিছুই হলো না। বাবাও আহিলের সিদ্ধান্তে অটল। বাবাও শেষ পর্যন্ত তাকে বুঝার চেষ্টা করল না। রাগে ক্ষোভে চোখের জলগুলো আপনা আপনি গড়িয়ে পড়ছে। এত ভালো প্রিপারেশন, এরপরও এক্সাম দিতে পারবে না। তার সাথে সবাই প্রমোশন নিয়ে উপরের ক্লাসে উঠবে, আর সে জুনিয়রদের সাথে এক্সাম দিবে।
রাগে নিজের মাথার চুলগুলো টেনে ধরল সে। কেন নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারবে না? কেন সবাই নিজের মতামতগুলো তার উপর চাপিয়ে দেবে? কেন? কি হয়েছে তার? এত রেস্ট্রিকশন কেন তার জন্য? সে তো বলেছিল ডক্টরের সাথে কথা মানবে। তারপরও কেন এক্সাম দিতে দিবে না তারা? কান্না ক্রমশ বেড়েই চলেছে, হেঁচকি উঠে গিয়েছে, খুব দুর্বল লাগছে নিজেকে। শ্বাস নেবার জোরটাও আর পাচ্ছে না। বসে থেকে আর টিকতে না পেরে ডিভানের উপরই শুয়ে পড়ল। শ্বাসের ক্রমশ উঠানামা আর দুর্বলতার জন্য কাঁদতে কাঁদতে সেখানেই ঘুমিয়ে গিয়েছে। আরফি একবার এসে ডেকে গিয়েছে সকালের নাস্তার জন্য, কিন্তু নিশিকে ঘুমোতে দেখে আর ডাক দেয়নি। শিমুল বেগমও এসেছিলেন তার ঘন্টাখানেক পর আরফিকে স্কুলে পাঠিয়ে দিয়ে। তিনি এসে নিশিকে ডেকে তুলে ওয়াশরুমে পাঠিয়ে দিলেন আর বলে গেলেন ফ্রেশ হয়ে ডাইনিংয়ে চলে আসলো। নিশি ধীরে সুস্থে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে চলে গেল। শিমুল বেগম ততক্ষণে রেডি হয়ে নিচে নামছেন, নিশিকে টেবিলে বসিয়ে খাবার বেড়ে দিয়ে আর বলছেন, কি হলো মা, এত দেরি করলি যে? আম্মু গোসল দিয়েছিলাম তো, তাই একটু দেরি হয়ে গেছে। সে কি, সকালে না একবার করলি আহিল অফিস যাবার আগে? ইচ্ছে করছিল তাই আর কি। মা, উল্টাপাল্টা চলাফেরা করে আহিলকে খেপিও না। ছেলেটা কিন্তু তোমার কষ্ট একদম সইতে পারে না। আচ্ছা, এসব কথা না হয় পরে হবে, এখন জলদি জলদি নাস্তাটা করে নাও তো। ঘুমিয়ে একেবারে চোখ মুখ ফুলিয়ে দিলে তো। আম্মু 12টা বাজে মা, আর আম্মু না, সকালে মেডিসিন এখন খাচ্ছ? এখনও তো পুরোপুরি সুস্থ হওনি, এতটা অনিয়ম শরীর সইবে না তো। নিশিন মাথায় হাত বুলিয়ে, নাতাশা, আমার একটু আরফির স্কুলে যেতে হবে, অভিভাবক সমাবেশ আছে। তারপর আরফির বান্ধবীর পার্টিতে যেতে হবে। আরফির ড্রেস সাথে করে নিয়ে যাব, স্কুল করে সরাসরি ওখানে গিয়ে রেডি হয়ে নিব। আমি ওখানে ওকে পৌঁছে দিয়ে চলে আসব। তুমি থাকতে পারবে তো? আহিলের আজকে ফেরার সম্ভাবনা নেই, আর তোমার বাবাও দুপুরে আসবে না। রাতে সোনারগাঁও হোটেলে ক্লায়েন্টদের সাথে ডিনার করবে, তবে ফিরবে। একা থাকতে পারবে মা? জি আম্মু, আপনি চিন্তা করবেন না, আমি থাকতে পারবো। আম্মু, আমি খাবারটা ঘরে নিয়ে গিয়ে খাই। আচ্ছা, যাও। নিশি খাবারটা সেন্টার টেবিলের উপরে রেখে সবেমাত্র ডিভানে বসতে যাবে, এর মধ্যেই শিমুল বেগম হাতে দুধের গ্লাস নিয়ে ঘরে ঢুকলেন। মা, দুধটা খাওয়ার পর অবশ্যই খেয়ে নিবে। আজকে কিন্তু ডিম দিই নাই, আর মেডিসিনগুলো কিন্তু মিস করো না। কোনো দরকার লাগলে রেহানা আপা আর শিলা আছে, ওদের ডাকবে। আর ফোন তো আছেই, আমাকে ফোন দিবে। আসছি, কেমন? সাবধানে যাবেন মা। শিমুল বেগম এগিয়ে এসে নিশির কপালে চুমু এঁকে বের হয়ে গেলেন। সন্ধ্যা 7টার দিকে আহিল বাড়ি পৌঁছালো। ক্লায়েন্টের সাথে কথা বলে প্রোডাক্ট স্পেসিফিকেশন এনশিওর করে ম্যানেজারের উপর শিপের মালামাল উঠানোর দায়িত্ব দিয়ে বিকেলের ফ্লাইটে ওরা রওনা দিয়েছে সে। বাসায় ফিরে ড্রয়িং রুমে বসে পায়ের জুতো খুলে খুলে স্লিপার পরে নিল। সার্ভেন্ট এক গ্লাস ঠান্ডা পানি এগিয়ে দেওয়া সত্ত্বেও সেটা ফিরিয়ে দিয়ে রুমের দিকে চলে গেল সে। যাওয়ার আগে বলে গেল কোনো রকম ডিস্টার্ব যেন না করা হয়। রুমে ঢুকে ডিভানের উপর ব্যাগটা রেখে দিল, গায়ের কোটটা খুলে সেখানেই রেখে দিল সে। সেন্টার টেবিলের উপর থেকে চোখ সরিয়ে ড্রেসিং টেবিলের দিকে সামনে এগিয়ে গেল। সেখানে গিয়ে হাতের ঘড়িটা খুলতে খুলতে আয়নার দিকে তাকালো সে। নিজের প্রতিবিম্বের দিকে না তাকিয়ে বিছানার যে অংশটুকু আয়নায় দেখা যাচ্ছে সেখানে তাকালো। নিশি বিছানার বা পাশটার মাঝ বরাবর উপর হয়ে ঘুমাচ্ছে, খোলা চুল সারা পিঠে বিছানায় ছড়িয়ে আছে। আহিল সেদিকে তাকিয়ে শার্টের হাতাগুলো ফোল্ড করে পকেট থেকে গাড়ির চাবি ওয়ালেট বের করে সেখানে রাখলো। ফোনটা হাতে নিয়ে রুমের বাইরে এসে সেক্রেটারিকে ফোন দিল। কনফারেন্সের মাধ্যমে যেন বিজনেস কলগুলো অ্যাটেন্ড করে নেয়, আর কিছুক্ষণ কথা বলে ফোনটা সুইচ অফ করে ড্রেসিং টেবিলের উপর রেখে দিল। দরজা লাগানোর শব্দে নিশির ঘুম ভেঙে গেল। শোয়া থেকে উঠে বসে আহিলের দিকে তাকাতে কিছুটা চমকে গেল। আজকে তো আসার কথা ছিল না, তাহলে ঘড়ির দিকে তাকালো নিশি। 7:22 বাজে। ভীষণ রকমের ঠান্ডা কণ্ঠটা, কিন্তু মস্তিষ্কে কথাটা ঢোকা মাত্রই যেন অন্তরাত্মা কেঁপে উঠল নিশির। দরজার কাছ থেকে সরে এসে ড্রেসিং টেবিলে হেলান দিয়ে বেশ আয়েসি করে বুকের উপর হাতটা ভাঁজ করে দাঁড়ালো আহিল।
কালো শার্টের সাথে অফ হোয়াইট প্যান্ট উইদাউট ইং। কপালের দিকে চুলগুলো বেশ অগোছালো, কিন্তু সিল্কি চুলগুলো অগোছালো হলেও বেশ সুন্দর লাগছে। তার উপর ট্রিম করা হালকা খোঁচা খোঁচা দাড়ি, ভয়ঙ্কর শান্ত চোখের দৃষ্টি, ঠিক শিকারের দিকে বাঘের যেমন হয়। এই মুহূর্তে সেরকমই ঠেকছে নিশির কাছে। চোখের দিকে তাকানো তো দূরে থাক, মুখের দিকেই তাকাতে পারছে না ভালো মতন। আর কেনই বা তাকাবে সে? তার দিকে তাকাবে না, কোনো কথা বলবো না অসভ্যটার সাথে। আমার কথা একটু বোঝার চেষ্টা করে না, নিজে যা বলবে তাই। 4টে দিন মাত্র এক্সামের বাকি আছে, আজকের দিনটাও চলে গেল। বাবাও আমাকে সাপোর্ট করলো না, এতটাই বড় হয়ে গেছি আমি। কথাগুলো ভাবতে ভাবতেই আহিরের দিকে তাকিয়ে ঢোক গেল নিশি। অসভ্যটা এমনভাবে তাকিয়ে আছে কেন? আর কিছু ভাবার আগেই ফোন দিয়েছিলাম। নিশি বাবার সাথে কথা শেষ করে রাগে ক্ষোভে নিজের চুল টেনে ধরে যখন কাজ ছিল তখন আহিল ফোন করেছিল। রিং বাজতে বাজতে বন্ধ হয়ে 2বার রিং হওয়ার সময় নিশি ফোনটা কেটে দেয়। চার্জ ছিল না, ফোন এদিক সেদিক খুঁজতে খুঁজতে বললাম। ততক্ষণে আহিল নিশির মেডিবক্স চেক করছিল। এয়ারপোর্টে ঢুকে প্লেনে উঠার আগ পর্যন্ত সে নিশিকে কল করে গেছে। একবার রিং হয়ে অফ হয়ে যাওয়ার পর আবারও কল করতেই ব্যস্ত। এরপর যতবার ডায়াল করেছে ততবারই নট রিচেবল। ইমিগ্রেশনে ঢুকে যাবার পর আর কল করতে পারেনি। চিটাগং ল্যান্ড করে আবারও ফোন দিয়ে কল সেন্টার থেকে সেই একই জবাব না পেয়ে মেয়েটার কাছে ফোন দিয়ে জানা গেল সে আর ফিরে স্কুলে। নিশির কথা শুনে মেডিসিনের বক্সটা টেবিলের উপর রেখে দিল সে। পকেট থেকে নিশির ফোনটা বের করলো, তখন ড্রেসিং টেবিলের উপর থেকে ফোনটা নিয়েছিল সে। আজকাল 81% চার্জের পরও ফোন বন্ধ হয়ে যায়। ফ্লাইট মোডে নিশ্চয়ই অটোমেটিক্যালি অন হয়ে গেছে। হাউ ডু ইউ লাই উইথ মি? কথাগুলো বলার সাথে সাথেই সজোরে ফোনটা ড্রেসিং টেবিলের আয়নায় ঢিল দিল। ঝনঝন করে আয়নাটা মাটিতে ছড়িয়ে পড়েছে। ফোনটারও কোনো আর অস্তিত্ব নেই, খণ্ড বিখণ্ড হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। নিশি বিছানা থেকে নেমে ডিভানের কোনায় দাঁড়িয়ে কাঁদছে আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আহিলের দিকে তাকানোর সাহস পাচ্ছে না কোনো মতনই। চোখ মুখ ঠিকটে যেন আগুন বের হচ্ছে তার। তোমার সাহস কি করে হলো আমাকে মিথ্যা বলার? হাউ ডু ইউ? আমি কতবার ফোন দিয়েছি জানো? কোনো আইডিয়া আছে? আমাকে টেনশনে রাখাই তো তোমার গুরু দায়িত্ব। কথা বলেছো আর একে একে জিনিসপত্র ছুঁড়ে ফেলেছে। কি ভেবেছো আমি কিছু জানতে পারবো না? সারাদিনের মেডিসিন খাওয়া কিছু করেছো? শিলা কয়বার এসেছে রাখতে? কয়বার? হ্যাঁ, কেন তুমি আমি এভাবে টেনশনে রাখছো? কেন তোমার আজকের এই অ্যাক্সিডেন্ট, এই সিচুয়েশন এগুলো কেন হয়েছে? তার জন্য তুমিই দায়ী। তুমি কি ভেবেছো আমি কিছুই জানি না? তোমার নিঃশ্বাসের খবরটা পর্যন্ত আমার নখদর্পণে। এক্সট্রা টিউশন, লাঞ্চ ব্রেকে লাইব্রেরিতে একা বসে বিদ্যাসাগর হওয়া, দুপুরের রোদে হেঁটে হেঁটে ভার্সিটি থেকে আরফিকে পড়াতে আসা, আমি যাবার 7 দিনে কয় বেলা খেয়েছ সবই আমার কানে এসেছে। এক্সট্রা টিউশন কেন? কত টাকার দরকার তোমার? কেন কেন করেছে তুমি এগুলো? এই কথাগুলো বলছে আর রাগে ঘরে একটা একটা করে জিনিস ভাঙছে। সে আহিলের এমন রূপ দেখে থরথর করে কাঁপছে। এগুলো এখানে থাকবে না বলেই জোরে টেবিলে লাথি মারলো। গ্লাসের টেবিলটা একেবারে হুমড়ি খেয়ে কাবার্ডের সাথে লেগে খণ্ড খণ্ড হয়ে গিয়েছে। আচ্ছা, শান্তি পাবে কিসে তুমি বলো তো? আমি মরলে তুমি শান্তি পাবে তো? আহিলের এমন কথা শুনে নিশির জোরে জোরে হেঁচকি তুলে কান্নাকাটি করছে। কাঁদছো কেন? চুপ, একদম চুপ। আয়, চুপ করতে বলেছি না আমি? কি বলেছি আমি? শুনতে পাও না? কান্না থামাও। ভালোভাবে বলছি নাতাশা, কান্না থামাও। আই সেড স্টপ। আহিলের ধমকে নিশি মুখ হাত চেপে ধরে রেখেছে, কিন্তু চোখ সে তো আর বাদ মানে না। অবিরাম ধারায় বই চলেছে। সেখানে আর এক দণ্ড অপেক্ষা না করে খাটের কোণায় লাথি মেরে ঘর থেকে বেরিয়ে গেল আহিল। নিশি এখনো সেখানেই দাঁড়িয়ে হাত মুখ চেপে ধরে কাছে। মিনিট 5 পরই আহিল ঝড়ের বেগে এসে নিশিকে হ্যাচকা টানে বারান্দা থেকে স্টাডির রুমে নিয়ে গেল।
সেখানে ডুপ্লেক্স ডিভানের উপর নিজকে বসিয়ে নিজেও ধাপ করে বসে পড়ল। হাতের উপর দুহাত কোনুই ঠেকিয়ে হাতের তালু বন্দি করে মাথা চেপে ধরেছে সে। নিশি এখনো নিঃশব্দে হেঁচকি তুলে ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই যাচ্ছে। পিনপতন নিরাপত্তা স্টাডি রুমে। হেঁচকি তোলার ফলে মাঝে মাঝে নিশির গাঢ় নিঃশ্বাস ওঠানামাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে। আহিল এখনো আগের মতনই বসে আছে। মাঝে মাঝে নিজের মাথার চুলগুলো টেনে টেনে ধরছে। হাতের কবজির উপর রক্ত ফুলে উঠেছে। ফর্সা মানুষ হবার দরুন কান এখন রক্তবর্ণ হয়ে আছে। আঙুলের জয়েন্টগুলো ঠিক কবজির কাঠিগুলোতে রক্ত জমে কালচে লাল হয়ে আছে। ঘাড়ের রগগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। আহিলকে এভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে নিশি ডুকরে কেঁদে উঠল। অস্ফুট স্বরে বলতে লাগলো, পা কেটে গিয়েছে। নড়াচড়া থামিয়ে আহিল বিস্ফোরিত চোখে নিশির দিকে তাকালো। কান্নার তোরে ঠোঁটগুলো এখনো কাঁপছে। আহিলের এইভাবে তাকানো দেখে কান্না থামিয়ে নিয়ে চোখের জল দ্রুত মুছে নিল নিশি। কি বললে? পা কেটে গেছে। হেঁচকির জন্য ঠিকভাবে কথাও বলতে পারছে না। আহিল দেরি না করে স্টাডি রুমের ড্রয়ার খুঁজে ফার্স্ট এইড বক্সটা নিয়ে এলো। ঝটপট করে স্যাভলন আর তুলা ভিজিয়ে নিয়ে নিশির দিকে এগিয়ে যেতেই নিশি তার হাত থেকে তুলা নিয়ে আহিলের পায়ের কাছে বসে পড়ল। ডান পা থেকে স্লিপারটা খুলে নিল। রক্তে পায়ের পাতার স্লিপার কালচে লাল হয়ে শুকিয়ে আছে। পায়ের বৃদ্ধাঙ্গুলিটি পেটের দিকটাই অনেকটা কেটে গিয়েছে। নিশি পাটা নিজের কোলে নিতে গেলে আহিল নিজের পা টান দেয়। নিচে বসছো কেন? পায়ে চাপ পড়বে, উঠে বসো। নিশিও আর কথা না বলে উঠে বসে। কিছুটা জোর করেই আহিলের পা টেনে কোলের উপর নিয়ে তুলো দিয়ে মুছতে শুরু করলো। অ্যান্টিসেপটিক লাগিয়ে দিয়ে ব্যান্ডেজ করে দিয়েছে। হাতের ঘাগুলো একে একে পরিষ্কার করে দিয়েছে সে। ততক্ষণে সার্ভেন্টকে ল্যান্ডলাইনে ফোন করে খাবার পাঠিয়ে দিতে বলল আহিল। নিশিকে নিয়ে খাবার শেষ করে মজার গ্লাসটা নিশির মুখের দিকে ধরল আহিল। এটা শেষ করো, আমি মেডিসিনের বক্সটা নিয়ে আসছি। খাবো না। আমি জিজ্ঞেস করিনি, শুরু করো। কথাটা বলেই আহিল চলে গেল। মেডিসিন বক্সটা নিয়ে এসে মেডিসিন খোলার আগেই ফারাজকে কল দিল গ্যাপের মেডিসিনগুলোর ব্যাপারে কথা বলার জন্য। মেডিসিনগুলো মিস করে গেছে। ঘুমিয়েছে সারাদিন? না, তুই শিওর? ওকে, আমি ডক্টর দেখিয়ে নেব। ফারাজের সাথে কথা বলে বেশ গম্ভীর মুখে এগিয়ে এলো সে নিশির দিকে। নিশিকে মেডিসিনগুলো খাইয়ে দিয়ে নিজেও একটা পেইন কিলার খেয়ে নিল। কাটা ছেঁড়াগুলো যেন এখন মাথা চারা দিয়ে উঠছে। পেইন কিলারটা না নিলে জ্বর নিশ্চিত। নিজের আধ খাওয়াটা পানির গ্লাসটা নিশির দিকে এগিয়ে দিয়ে শেষ করো পানিটা। নিশিয়া চুপচাপ বাধ্য মেয়ের মতন গ্লাস ফাঁকা করে দিল। ইয়ার নতুন কি রোজকার অভ্যাস তার এটা। নিজে পানি যতবার খাবে ঠিক ততবার আধ খাওয়া পানির গ্লাসটা এগিয়ে দিবে। আহিল ডিভানের কুশনটা ঠিক করে শুয়ে পড়ল। মাথার দুপাশের রগ দপদপ করছে। তার উপর সারাদিন না খাওয়া, প্লেন জার্নি ক্লায়েন্ট আর হ্যান্ডেল করা, অনেক ধকল গিয়েছে তার উপর দিয়ে। ডুপ্লেক্স ডিভানের বেশ খানিকটা জায়গা নিয়েই আহিল শুয়ে আছে। নিশি গুটিসুটি মেরে আহিলের পায়ের দিকটা শুয়ে আছে। লোকটা শুয়েছেও এমন ভাবে, আর তার উপরে শুয়াও যাচ্ছে না। তখন তো বললে না আমি বললে তোমার শান্তি হবে কিনা। কথাটা বেশ শান্ত ভঙ্গিতেই বললাম আমি। কথাটা শুনে নিশির কিছু সময় লাগলো বুঝতে। কেমন ধক করে উঠলো বুকটা। কেন জানি খালি খালি লাগছে ভিতরটা। চিনচিন করে ব্যথা করছে। কান্না করতে ইচ্ছে করছে। কাঁদতে পারলে বেশ ভালো হতো, কিন্তু চোখ দুটো বেশ জ্বালা করছে। নিশি কিছু না বলে উঠে বসে আহিলের দিকে তাকিয়ে আছে। মানুষটা এখনো চোখ বুঝে আছে। মাথার চুলগুলো বালিশে গড়িয়ে ফ্যানের তলে তলে দুলছে। চোখের নিচটা বেশ ডেবে গেছে। সারা মুখে বেশ ক্লান্তির ছাপ। এক হাত বুকের উপর আর অন্য হাতে মাথার নিচে দিয়ে বেশ শান্ত ভঙ্গিতেই চোখ বুজে শুয়ে আছে। নিশি কিছু না বলে বুকের উপর থেকে হাতটা সরিয়ে দিয়ে নিজে সেখানে মাথা দিয়ে শুয়ে পড়ল। সাথে দু হাত দিয়ে পেটের দুপাশে আঁকড়ে ধরেছে। আপনি
পচা কথাগুলো কেন বলছেন? আমার কষ্ট হচ্ছে তো, আমি ভয় পাচ্ছি। প্লিজ এগুলো আর বলবেন না। আমি এখন থেকে ঠিক মতো মেডিসিন নিব, আপনার কথাও শুনবো। নিশির কথার জবাবে আহিল চুপ করে আছে, কিছুই বলছে না সে। কোথাও একটা খুব ভালো লাগা কাজ করছে। এতক্ষণের অস্থিরতাটা যেন কমে এসেছে, খুব শান্তি শান্তি লাগছে এখন। এর মধ্যে নিশি আহিলের কথার কোনো জবাব না পেয়ে মাথা উঠিয়ে আহিলকে এক পলক দেখে নিল। অসভ্যটা আসলেই অসভ্য। এতক্ষণ চোখ বুজেছিল আর এখন কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। নিশি আর কাল বিলম্ব না করে আহিলের মাথার নিচ থেকে হাত ছুটিয়ে এনে নিচের কোমরের দুদিকে বসিয়ে আবার আগের মতন শুয়ে পড়ল। আহিল মুচকি এসে তার পিচিটাকে একদম নিজের সাথে মিশিয়ে নিয়ে কপালে চুমো এঁকে দিল আর অজস্রবার মনে মনে বলতে লাগলো,